Welcome back to my channel English Lab, and this is Sheikh Firaj once again. Today I am going to discuss about present perfect continuous tense. আজকে যে লেসনটা করাবো সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমরা বুঝবো ভালো করে লক্ষ্য করো। কোনো কাজ পূর্বে বা অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ অতীতে শুরু হয়েছে, আমরা বুঝতে পারবো যে কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং সেই কাজটা অতীতে শুরু হয়েও এখনও চলছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি দেখেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছিলাম যে কাজটা চলছে, মানে কখন শুরু হয়েছে এটা বোঝা যেত না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখতে পাবো কাজটা কখন শুরু হয়েছে এবং কাজটা এখনও চলছে। উদাহরণটা লক্ষ্য করো। তাহারা 2011 সাল থেকে এখানে বসবাস করছে। এই বাক্যটাতে আমরা বুঝতে পারছি যে তারা এখনও বসবাস করছে এবং এটাও বোঝা যাচ্ছে যে কবে থেকে বসবাস করছে, এটাও আমরা বুঝতে পারছি। এরই নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করব দেখো। দে হ্যাভ বিন living here since 2011. They have been living here since 2011. খালি সেন্টেন্সটা লক্ষ্য করো, আমি বোঝাচ্ছি। এখানে আরেকটা সেন্টেন্স আছে দেখো, তাহারা এখানে 10 বছর ধরে বসবাস করছে। এই সেন্টেন্সটা কিভাবে লিখবো দেখো। They have been living here for 10 years. They have been living here for 10 years. এইখানে দেখো আমি কিভাবে সেন্টেন্সটা বানালাম, কি সেন্টেন্সের স্ট্রাকচার হবে এটা এখন বোঝাচ্ছি না। এখানে আমি জাস্ট উদাহরণটা লিখলাম বাংলা এবং ইংরাজিতে, আমি বোঝাচ্ছি। এখানে লক্ষ্য করার বিষয় কোনখানটা আমি সেটাই আগে বুঝিয়ে দিই। তাহারা 2011 সাল থেকে এখানে বসবাস করছে। এখানে কি লিখেছি? দি হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2011। আর এখানে লিখেছি তাহারা এখানে 10 বছর ধরে বসবাস করছে। দে হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স। বোঝা গেল? এখানে দেখো দে এতেও ছিল, এতেও আছে। হ্যাভ বিন এতেও ছিল, এতেও আছে। লিভিং ছিল, এতেও আছে। হেয়ার এখানেও ছিল, এখানেও আছে। পার্থক্যটা হয়েছে আমাদের এই দুটো জায়গার মধ্যে। একটা জায়গায় সিন্স লিখেছি, একটা জায়গায় ফর লিখেছি। সিন্স 2011 আর ফর 10 বছর 10 ইয়ার্স। এই জায়গাটাতেই পার্থক্যটা আছে সেন্টেন্সে। এবার এইগুলো কখন কিভাবে হয়েছে সব সেন্টেন্স স্ট্রাকচারে আমি বোঝাচ্ছি। এই জায়গাটাতে আগে বুঝে নাও সিন্স এবং ফর কোথায় হয়, ঠিক আছে? এখানে দেখো আমাদের সেন্টেন্সে এখানে পারফেক্টলি বলে দেওয়া হয়েছে 2011 সাল থেকে। আর এইখানে কিন্তু বলা নেই যে কত সাল থেকে, এখানে বলা হয়েছে 10 বছর ধরে। এইটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। কি বলে? পয়েন্ট অফ টাইম। আর এই সেন্টেন্সটাতে আমরা বলেছি 10 বছর ধরে। ভালো করে দেখো, 2011 সাল থেকে আর 10 বছর ধরে। এইটাকে বলা হয় পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম এটাকে বলা হয়। 2011 সালটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ টাইম আর এটাকে বলা হচ্ছে পিরিয়ড অফ টাইম। বোঝা গেল না? বুঝতে পারছি, অসুবিধা হচ্ছে, আমি এটাকে ক্ল্যারিফাই করছি। দেখো এই জায়গাটাকে ভালো করে বোঝো, কোথায় সিন্স হবে এবং কোথায় ফর হবে বুঝতে পারবে তোমরা। এখানে দেখো 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 লেখা হয়েছে। এই 2011 একটা পয়েন্ট অফ টাইম। এখানে একটা নির্দিষ্ট সময় আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। 2012 একটা পয়েন্ট অফ টাইম। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 এটা একটা পয়েন্ট অফ টাইম।
একদম যখন স্পেসিফিক আমি টাইম বলে দিচ্ছি 2011 সাল থেকে 2010 সাল থেকে 1947 সাল থেকে, আমি যখন একটা টাইম বলে দিচ্ছি, যেখানে আমি সাল বলে ফেলছি, সেটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। এবার এইখান থেকে দেখো 2011 থেকে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এই যে সময়টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে সময়টা 10টা বছর, 10 ইয়ার্স, এইটা হচ্ছে আমাদের পিরিয়ড অফ টাইম। আমরা এইখান থেকে বলতে পারি না যে 10 বছর থেকে, আমাদেরকে বলতে গেলে বলতে হবে 10 বছর ধরে। আর যখন বলবো 2011 সাল ধরে আর বলতে পারবো না, তখন বলবো কি 2011 সাল থেকে। যখনই আমরা থেকে বলছি, এটা আরও সহজে বোঝানোর জন্য থেকে থাকলে আমরা সিন্স বসাবো, আর যখন ধরে কথাটা থাকবে তখন আমরা ফর বসাবো। ঠিক আছে, থেকে বললে সিন্স বসাবো মানে পয়েন্ট অফ টাইম, আর ধরে বললে ফর বসাবো। এটুকু বুঝে নাও। এরপরে সেন্টেন্সগুলোতে তোমরা নিজেরাই বাক্যটাকে কিভাবে গঠন করবে, সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা সাজাবে। দেখো, এবার আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কীভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়। চলো দেখে নেওয়া যাক। সেন্টেন্স স্ট্রাকচারটা লক্ষ্য করো। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মানে এটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তারপরে ভার্ব, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি, আর যদি অবজেক্ট থাকে অবজেক্ট, কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট, যা থাকবে সেটা লিখব। তারপরে আমরা ফর অথবা সিন্স যে কোনো একটা, আর এক্সটেনশন বা আদার ওয়ার্ডস যেগুলো থাকবে সেগুলো আমরা লিখব। কেমন? একটা সেন্টেন্স তোমরা ভালো করে লক্ষ্য করো, একটা সেন্টেন্স ভালো করে লক্ষ্য করলেই তোমরা প্রত্যেকটা সেন্টেন্স নিজেরাই গঠন করতে পারবে। আমি 1 ঘন্টা ধরে পড়ছি, সাবজেক্ট এখানে আমি, আমির পরে কি, আয়ের পরে কি লিখতে পারি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন, আই হ্যাভ বিন লিখে ফেললাম। তারপরে আসছি আমরা ভার্বের সঙ্গে আইএনজি। এখানে ভার্ব কোনটা? পড়া। পড়া ইংরাজি কি? রিড। তার সঙ্গে কি বলেছে? ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। রিডিং, আই হ্যাভ বিন রিডিং। এখানে অবজেক্ট কিছু নেই, তো অবজেক্ট থাকছে না। আই হ্যাভ বিন রিডিং। যদি বই থাকতো এখানে বুকস লিখতাম, এখানে অবজেক্ট নেই, তাই এখানে রিডিং পর্যন্ত লিখলাম। আই হ্যাভ বিন রিডিং। এবার আমরা ফর লিখবো না সিন্স লিখবো? এখানে আমি বলেছিলাম শর্টকাটে যদি ধরে থাকে তাহলে আমরা লিখবো ফর, আর যদি থেকে থাকে তাহলে লিখবো সিন্স। এখানে ধরে আছে, আই হ্যাভ বিন রিডিং ফর 1 ঘন্টা, ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে পড়ছি। আমি সকাল থেকে পড়ছি, এটা কি হবে? সেম লিখবো, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রিডিং। পার্থক্যটা আছে এইখানটাতে, এখানে আছে থেকে, থেকে থাকলে কি বলেছি? সিন্স। সিন্স কখন থেকে? সকাল থেকে। লিখে দেবো সিন্সের পরে মর্নিং। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আমি একই ধরনের বাক্য দুটো লিখেছি কেন? দুটো একই ধরনের বাক্য লিখলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা পার্থক্যটা বুঝতে পারবো, সহজে আমাদের শিখতে সুবিধা হবে। নেক্সট কী আছে? সে 5 দিন ধরে জ্বরে ভুগছে। সর্বপ্রথম প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বটাকে আগে চিহ্নিত করে নেব। ভার্ব হচ্ছে এখানে ভুগছে, ভোগা ইংরাজি কি? সাফার, আর তার সঙ্গে আইজি যোগ করলে সাফারিং। কেমন? সে 5 দিন ধরে জ্বরে ভুগছে। সে এখানে সাবজেক্ট হি, তারপরে হি এর পরে আমরা সূত্র অনুযায়ী কী বসাবো? হ্যাজ বিন। হি হ্যাজ বিন। ভার্ব কি বলেছি? এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, সাফারিং। হি হ্যাজ বিন সাফারিং, কিসে ভুগছে? জ্বরে, ফ্রম ফিভার, ফ্রম ফিভার। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। এবার কতদিন ধরে? 5 দিন ধরে। ধরের জন্য ফর লিখবো আর 5 দিনটা লিখে দেবো, ফর
5 days, বোঝা গেল? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days। এখানে দেখো সে সোমবার থেকে জ্বরে ভুগছে, সেম এতটা লিখে দেব। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। এবার এখানে ফর ছিল, কেন? ধরে আছে। আর এখানে কি আছে? থেকে। থেকে থাকলে কি বলবো? সিন্স। কবে থেকে? সোমবার থেকে, সিন্স মানডে। গতকাল থেকে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটাকে কিভাবে লিখবো দেখো। এখানে ভার্ব হচ্ছে আমাদের বৃষ্টি হওয়া। বৃষ্টি হওয়া ইংরাজি কি? রেনিং। গতকাল থেকে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটাকে আমরা কিভাবে ইংরাজিতে লিখবো দেখো। ইট হ্যাজ বিন, সূত্র অনুযায়ী লিখে দিচ্ছি। ইট হ্যাজ বিন, সাবজেক্ট ইট, হ্যাজ বিন রেনিং, বৃষ্টি হচ্ছে, রেনিং। ইট হ্যাজ বিন রেনিং। এবার কি আছে আমাদের? মুষলধারে। মুষলধারে ইংরাজি কি লিখবো? ক্যাটস অ্যান্ড ডগস। It has been raining cats and dogs here. It has been raining cats and dogs here. এটা একটা ইডিয়াম, ঠিক আছে? এটা একটা ফ্রেজ। ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে। ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস হিয়ার। এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কবে থেকে? গতকাল থেকে। থেকে আছে এখানে, লিখবো আমরা সিন্স। গতকাল ইয়েস্টারডে। ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস হিয়ার সিন্স ইয়েস্টারডে। গতকাল থেকে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেম দেখো, এখানে আছে একদিন ধরে। একদিন ধরে এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ডিফারেন্সটা কোথায়? এখানে আছে থেকে, এখানে আছে ধরে। ঠিক সেম টু সেম লিখবো। ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস হিয়ার, এখান পর্যন্ত পুরোটা লিখে দেবো। ইট হ্যাজ বিন raining cats and dogs here। এখানে আছে ধরে, ধরের জন্য আমরা কি লিখব? ফর। কতদিন ধরে? একদিন ধরে, ফর আ ডে। ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস হিয়ার ফর আ ডে। ঠিক একদম সূত্র অনুযায়ী সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট থাকলে অবজেক্ট, না থাকলে কিছু লিখতে হবে না। তারপরে ফর আর সিন্স, এই জায়গাটাতে মনে রাখবে একদম শর্টকাট। যদি ধরে থাকে তাহলে আমরা লিখব ফর, আর যদি থেকে কথাটা থাকে তাহলে লিখব সিন্স। মনে থাকবে? আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।